আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা জীব প্রযুক্তি অধ্যায়ের বিভিন্ন টপিকসগুলো আলোচনা শেষ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ নিয়ে হাজির হয়েছি। আমরা আগামী কয়েকটি ক্লাস বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই। আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে কথা বলবো সেই অধ্যায়ের অবজেক্টিভ, অর্থাৎ কি জীব প্রযুক্তি অধ্যায়ের কিছু অবজেক্টিভ নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে খেয়াল করো, প্রথমে একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন দেখো, যে চিত্রটা খেয়াল করো। চিত্র এ আর বি অংশ দেওয়া হয়েছে। চিত্র এ আর বি অংশ এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর এবং নিচের চিত্রটি লক্ষ্য করো। 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্র এ এর নাম কি? আমার শিক্ষার্থী বন্ধুরা মনে হয় সবাই জানো, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাই না? অর্থাৎ উত্তর 1-এর উত্তর হবে কোনটা? উত্তর হবে ক। রিকম্বিনেন্ট আরএনএ হবে না, ইন্টারফেরন হবে না, এক্সপ্লান্ট হবে না। বি অংশটি সংযুক্ত করতে লাগে, অর্থাৎ বি অংশটি সংযুক্ত করার জন্য কিন্তু এই যে প্লাজমিডটাকে কাটার দরকার হয় এবং বি অংশটাকে সংযুক্ত করতে হয়। তাহলে সেই জন্য এখানে বি অংশটা সংযুক্ত করার জন্য একটা এনজাইম লাগে কাটার, আর একটা এনজাইম লাগে জোড়া লাগার। তো কাটার জন্য যে এনজাইমটা সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগার জন্য যে এনজাইমটা সেই এনজাইমটা হচ্ছে লাইগেজ এনজাইম। অর্থাৎ তাহলে কি এখানে কি হচ্ছে, যে উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম এবং লাইগেজ এনজাইম। এবার দেখো আমরা যাব নাম্বার 3, অবজেক্টিভ নাম্বার 3। নিচের কোনটি থেকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি হয়? এখানে উত্তর রয়েছে ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম, ইস্ট না ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি করা হয় কোনটা থেকে? তোমরা নিশ্চয়ই জীব প্রযুক্তি অধ্যায়টা পড়েছো, এবং জীব প্রযুক্তি অধ্যায়টা পড়লে পরে অবশ্যই এটা বুঝতে পারবে যে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয় কি থেকে। হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয় আসলে কি, সেটা যে ছত্রাক থেকে তৈরি করা হয়। অর্থাৎ এখানে দেখো ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম, ভাইরাস, ইস্ট হচ্ছে একটি ছত্রাক। তাহলে আমরা ইস্টটাকে এখানে উত্তর নিতে পারি যে হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ বা টিকা বা ইন্টারফেরন যেটা তৈরি করা হয়ে থাকে ছত্রাক থেকে। ইস্টে উৎপন্ন ভ্যাকসিন কোনটি? ইস্টে উৎপন্ন ভ্যাকসিন খুবই সহজ একটা প্রশ্ন, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। এরপর দেখো, কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে? একটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে। সেটা কি? ইস্টেরিয়াচিয়া কোলি, ইস্ট, ব্যাসিলাস ব্যাকটেরিয়া না সিউডোমোনাস ব্যাকটেরিয়া? সবাই খেয়াল রাখবে, উত্তরটা হবে সিউডোমোনাস ব্যাকটেরিয়া। এই যে সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা হবে উত্তর, অর্থাৎ পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে হচ্ছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া। এরপরে নাম্বার 6, আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলা জাত উদ্ভাবন করা হচ্ছে কোন প্রক্রিয়ায়? জিন স্থানান্তর, আরএনএ পরিবর্তন, মেরিস্টেম কালচার না টিস্যু কালচার? আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে জিন স্থানান্তরের মাধ্যমে। তারপরে 7 নম্বর, রিং স্পট ভাইরাস কোন ফসলের ক্ষতি করে থাকে? তোমরা খেয়াল করো যে রিং স্পট ভাইরাস আসলে কোন ফসলের ক্ষতি করে থাকে। এই রিং স্পট ভাইরাসটা মূলত পেঁপের ক্ষতি করে থাকে। তোমরা দেখবে যে পেঁপের রিং স্পট ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তাহলে কি রিং স্পট ভাইরাস ক্ষতি সাধন করে কার? পেঁপের, টমেটোর, টোবাকোর না গোল আলুর? পেঁপের। তারপরে কৌলিগত পরিবর্তনের মাধ্যমে মাগুর, তেলাপিয়া, লইটা ইত্যাদি মাছের আকার বাড়ানো সম্ভব হয়েছে কত ভাগ? কত ভাগ আকার বাড়ানো সম্ভব হয়েছে? তোমরা জানো পূর্বের তুলনায় আমরা এই সকল মাছগুলো, মাগুর, তেলাপিয়া, লইটা, এই সকল মাছগুলো পূর্বের তুলনায় আমরা অনেক বড় আকার আকৃতির পেয়ে থাকি। এটা কৌলিগত পরিবর্তনের মাধ্যমেই করা হয়েছে। কত পার্সেন্ট? 40%, 50%, 60% না 70%? হবে উত্তর কত? 60%, অর্থাৎ 60 ভাগ কৌলিগত পরিবর্তনের মাধ্যমে মাগুর, তেলাপিয়া, লইটা এই জাতীয় মাছগুলোর প্রায় 60 ভাগ পরিবর্তন করা সম্ভব হয়েছে। নাম্বার 9, রকেট জ্বালানি। দেখো রকেট ইঞ্জিন চালাতে কোন মাছের তেল ব্যবহার করা হয়? রুই, তিমি,
রুই, তিমি, তারপরে কোরাল না হাঙর? এটা কি হবে? তিমি মাছের। রকেটের ইঞ্জিন হচ্ছে ভারী ইঞ্জিন, ভারী ইঞ্জিন চালানোর জন্য যে তেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে তিমি মাছের তেল। নিচের কোনটিতে প্লাজমিড রয়েছে? ভাইরাস, ইস্ট, ইকোলি না পেনিসিলিয়াম? তোমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যদি পড়ে থাকো, পদ্ধতিটা রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিটা যদি পড়ে থাকো তাহলে দেখবে ইকোলি ব্যাকটেরিয়াতে গোলাকার যে ক্রোমোজোম পাওয়া যায়, রিং আকৃতির যে ক্রোমোজোম পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমিড। তো ইকোলি ব্যাকটেরিয়াতে এই প্লাজমিড রয়েছে। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত কোনটি? ফ্লোরিডা, দেখো ফ্লোরিবান্ডা, বিটি ভুট্টা, তারপরে IR8 না না টাইচু 1? বিটি ভুট্টা হচ্ছে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত। তোমরা জানো যে দুইটা ক্ষতিকর বর্গের নাম লেখা ছিল, একটা হচ্ছে লেপিডোপ্টেরা আর একটা হচ্ছে কলিওপটেরা। এই লেপিডোপ্টেরা এবং কলিওপটেরা এই দুইটাই প্রতিরোধী, দুই ধরনের বর্গের যে সকল পোকামাকড় রয়েছে সেই সকল পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন বিটি ভুট্টা উৎপাদন করা হয়েছিল, তারপরে বিটি কটন উৎপাদন করা হয়েছিল। তার মানে উত্তর হবে কি? বিটি ভুট্টা। এরপরে আসি 12 নাম্বার। জীব প্রযুক্তির মাধ্যমে ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করে নিচের কোনটি উৎপাদন করা যায়? ইনসুলিন, পেনিসিলিন, অ্যান্টিসেপটিক না এনজাইম? জীব প্রযুক্তির মাধ্যমে ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করে কোনটি উৎপাদন করা হয়? ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করে উৎপাদন করা যায় পেনিসিলিন। তোমরা জানো ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ, অর্থাৎ গুরুত্বপূর্ণ ঔষধ। ইনসুলিন, পেনিসিলিন নয়, ইনসুলিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হরমোন যা আমাদের শরীরের অর্থাৎ আমাদের দেহের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর যে সকল মানুষের দেহে এই ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন হয় না বা একেবারেই উৎপন্ন হয় না, তারা ডায়াবেটিক্সে আক্রান্ত বা বহুমূত্র রোগে আক্রান্ত আমরা বলে থাকি। তো এই বহুমূত্র রোগের চিকিৎসার জন্য তাকে নিয়মিতভাবে কি করতে হয়? ইনসুলিন নিতে হয়। আর এই ইনসুলিন তৈরি করা হয় ইকোলি ব্যাকটেরিয়া থেকে। নাম্বার 13 নাম্বার দেখো, কোনটির আক্রমণে আলুর লেড ব্লাইট রোগ হয়? আলুর লেড ব্লাইট রোগ হয় কোনটির আক্রমণে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ যে আলুর লেড ব্লাইট আক্রান্ত হয় কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না প্রোটোজোয়া? উত্তরটা মনে রাখবে যে আলুর লেড ব্লাইট হচ্ছে কি? ছত্রাক দ্বারা হয়ে থাকে। TMGMV কি? TMGMV হচ্ছে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস। 14 নাম্বার। 15 নম্বর দেখো, একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো হয় কোনটির মাধ্যমে? টিস্যু কালচার, ফিশারিজ, তারপরে কি অ্যানাটমোলজি, তারপরে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং? উত্তর হবে কি? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য স্থানান্তর করা সম্ভব। না 16 নাম্বার, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি হয় কোনটি থেকে? হেপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি হয় হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। তারপরে 17 নাম্বার দেখো, সিস ই এবং সিস এম ভেড়ার কোথায় স্থানান্তর করা হয়েছে? কোষে, জিনোমে, নিউক্লিয়াসে না গ্যামেটে? জিনোমে। উত্তর হবে কি? জিনোমে। সিস ই এবং সিস এম ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে। বিটা ক্যারোটিন কি? বেটা ক্যারোটিন আসলে কি? ভিটামিন এর অপর নাম কি? বেটা ক্যারোটিন। ভিটামিন এর অপর নাম বেটা ক্যারোটিন। এটি কোথায়? ধানে স্থানান্তর করা হয়েছে। ধানে কোনটি যোগ করার প্রচেষ্টা চলছে বর্তমান? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। ধানে বর্তমান আয়রন যোগ করার প্রচেষ্টা চলছে। তারপরে দেখো 20 নম্বর হচ্ছে, বিটি ভুট্টা, বিটি তুলা শস্যের কোনটির জিন প্রবেশ করানো হয়েছে? বিটি ভুট্টা, বিটি তুলা শস্যের কোনটির জিন প্রবেশ করানো হয়েছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জিন প্রবেশ করানো হয়েছে। বিটি হচ্ছে সংক্ষেপে ব্যাসিলাস থোরেনজেনেসিসকে বিটি বলা হয়ে থাকে। আর ব্যাসিলাস থোরেনজেনেসিস হচ্ছে একটি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার জিনটি স্থানান্তর করা হয়েছে কোথায়? বিটি ভুট্টা বা বিটি তুলায়। 21 নম্বর দেখো, টিস্যু কালচারের মাধ্যমে থাইল্যান্ডে উৎপাদিত অধিকাংশ অণুচারাই কিসের? থাইল্যান্ডে আসলে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে থাইল্যান্ডে যে
মানে অধিকাংশ যেগুলো উৎপাদন করা হয় সেগুলো কি অর্কিড, গাজর, নিম না গর্জন? থাইল্যান্ডে আসলে ফুল মানে প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করা হয়। আর টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে থাইল্যান্ডে সবচেয়ে বেশি পরিমাণে যেটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে কি অর্কিড। উত্তর তাহলে হবে কোনটা? ক নাম্বার, অর্কিড। 22 নাম্বার দেখো, নিচের কোন গাছটি বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না? শাল, জেসমিনিয়াম, তারপরে তুলসী, জোজোবা। জোজোবা গাছটা এমন একটা গাছ বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না। খেয়াল করবে এটা, জোজোবা গাছটা এমন একটা গাছ যেটা বিশেষ মরুভূমির পরিবেশ ছাড়া জন্মায় না। 23 নাম্বার, কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টিম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উৎপাদন করেছিল? 1950, 1951, 1952, 1953? 1952 সালে। কত সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টিম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উৎপাদন করেছিল? 1952 সালে। 24 নাম্বার, আবাদ মাধ্যম কোন যন্ত্র দ্বারা জীবাণুমুক্ত করা হয়? খেয়াল করো, আবাদ মাধ্যম কোন যন্ত্র দ্বারা জীবাণুমুক্ত করা হয়? সেন্ট্রিফিউগাল, থার্মোফ্লাক্স, অটোক্লেভ না প্রেসার কুকার? কোনটা? আবাদ মাধ্যম কোনটি দ্বারা জীবাণুমুক্ত করা হয়? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন আবাদ মাধ্যম তৈরি করি, এই আবাদ মাধ্যম তৈরি করার পরে আবাদ মাধ্যমকে একটা যন্ত্রের মধ্যে দিয়ে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে জীবাণুমুক্ত করা হয়। আর সেই যন্ত্রটার নাম কি? সেই যন্ত্রটার নাম হচ্ছে অটোক্লেভ। অর্থাৎ 24 নম্বরের উত্তর হবে অটোক্লেভ। 25 নাম্বার, নিচের কোন ধরনের উদ্ভিদ তৈরিতে মেরিস্টেম কালচার করা হয়? ভাইরাস মুক্ত, ছত্রাক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত না শৈবাল মুক্ত? কোন ধরনের, নিচের খেয়াল করো যে কোন ধরনের উদ্ভিদ তৈরিতে মেরিস্টেম কালচার করা হয়? মূলত মেরিস্টেম কালচার করা হয় কি ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদনের জন্য। 26 নম্বর, কোন ফুলের সাহায্যে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়ে থাকে? জবা, জুই, বেলি না গোলাপ? জুই। অর্থাৎ কোন ফুলের সাহায্যে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়েছে? জুই। বা দেখো যে জেসমিনিয়াম সাসপেনশন বা জুই সাসপেনশন থেকে বাণিজ্যিকভাবে সুগন্ধি আতর তৈরি করা সম্ভব হয়েছে। 27 নম্বর, জোজোবা কোথায় ভালো জন্মে? ঢাকা, টোকিও, কলম্বো না ক্যালিফোর্নিয়া? জোজোবা কিন্তু কিছু মানে বিশেষ মরুভূমির পরিবেশ, যেমন দেখো আরিজোনা, তারপরে ক্যালিফোর্নিয়া, এই সকল এলাকায় তোমার কি যে জোজোবা উদ্ভিদটা জন্মায়। তাহলে উত্তর হবে কি? 27-এর উত্তর হবে ঘ, ক্যালিফোর্নিয়া। 28 নম্বর দেখো, টিস্যু কালচার করার জন্য প্রয়োজনীয় আবাদ মাধ্যম কোন প্রকৃতির? প্রায় তরল মাধ্যম, প্রায় বায়বীয় মাধ্যম, প্রায় কঠিন মাধ্যম না কঠিন মাধ্যম? টিস্যু কালচার করার জন্য প্রয়োজনীয় যে আবাদ মাধ্যম সেটি হচ্ছে প্রায় কঠিন মাধ্যম, অর্থাৎ সেমি সলিড মিডিয়াম। প্রায় কঠিন মাধ্যম অর্থাৎ সেমি সলিড মিডিয়াম টিস্যু কালচার করার জন্য। তাহলে প্রয়োজনীয় আবাদ মাধ্যমটা কি? প্রায় কঠিন মাধ্যম বা সেমি সলিড মিডিয়াম। টিস্যু কালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্তকরণে প্রতি বর্গ ইঞ্চিতে কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হয়? টিস্যু কালচার প্রযুক্তিতে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করার জন্য প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড করে চাপ প্রয়োগ করা হয়ে থাকে। তোমরা জানো অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হয়। 30 নাম্বার দেখো, আজকের ক্লাসের সর্বশেষ, আজকে আমরা 30টা অবজেক্টিভ শিখব। নাম্বার 30, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়েছে? গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি, প্রোটিন এ, প্রোটিন বি, প্রোটিন সি, প্রোটিন ডি কোন জিন স্থানান্তর করা হয়েছে? গুরুত্বপূর্ণ একটি অবজেক্টিভ। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা আজকের ক্লাসে সর্বমোট 30টা অবজেক্টিভ শিখলাম জীব প্রযুক্তি অধ্যায় থেকে। আগামী ক্লাসে
আমরা আরও কিছু অবজেক্টিভ নিয়ে এই অধ্যায়ের আরও কিছু অবজেক্টিভ নিয়ে তোমাদের আরও একটি ক্লাসে আমরা অংশগ্রহণ করব। যেহেতু আমরা অধ্যায়টা শেষ করেছি, অর্থাৎ কি যে অধ্যায়ের বিভিন্ন টপিকসগুলো আলোচনা শেষ করেছি, তাহলে এখন আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে নিয়মিতভাবে কয়েকটি ক্লাসে অংশগ্রহণ করব। আশা করি সবাই যদি এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, এই অবজেক্টিভগুলো সুন্দরভাবে লিখে রাখো, তাহলে অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অবজেক্টিভগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের স্কুল সহ বিভিন্ন পরীক্ষাগুলোতে অবজেক্টিভগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই অবজেক্টিভগুলো সুন্দরভাবে লিখে পড়ে ফেলবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।